ছাত্রছাত্রী, আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত আরো একটি মক টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন আমরা একটি সিরিজ শুরু করেছি যেখানে আরআরবি এনটিপিসির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে মক টেস্ট সেটি শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনের ওপর এখন দেখতে পাচ্ছেন প্রশ্ন এবং তার 4টি অপশন। আমি প্রতিদিনের মতো বলতে চাইবো যে আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন, কিছুক্ষণ সময় আপনাদেরকে দেওয়া হবে, অথবা প্রশ্ন সংখ্যা দিয়ে তার অপশনটি আপনারা কমেন্টে জানাতে পারেন। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। কোন সাগরে হিম প্রাচীর দেখা যায়? কোন সাগরে হিম প্রাচীর দেখা যায়? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি আরব সাগর? কোন সাগরে হিম প্রাচীর দেখা যায়? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি আরব সাগর? আপনাদের কোন উত্তরটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়, যা প্রায়শই আর্কটিক অঞ্চলের তুষার এবং বরফ গলে তৈরি হয়। তো আমি প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে কিছু নোটস দিয়েছি যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই নোটসগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। বীরবল কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি কোনোটিই নয়? বীরবল কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি কোনোটিই নয়? আপনারা এই কমেন্টে প্রশ্নের উত্তরটি দিন। আমি ততক্ষণে আরো একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাইবো। সেটি হচ্ছে আমাদের এই যে মক টেস্ট নেওয়া হচ্ছে তার পাশাপাশি আমরা একটি ফুল মক টেস্টের সিরিজ এনেছি, যেখানে আপনারা কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। আমি গতদিনও বলেছি যে কোর্সটিতে আপনাদের পুরো সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে, মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে, এবং যে 3টি টপিক আপনাদের রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স, এই 3টি বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন থাকবে। মোট 10টি মক টেস্ট থাকবে এবং তার প্রাইস বর্তমানে রয়েছে 99 টাকা। এবং 30 নভেম্বর পর্যন্ত এই অফারটি পাবেন, মানে 30 নভেম্বরের পরে কিন্তু এর কোর্স ফি বেড়ে 199 টাকা হয়ে যাবে। তো এই সুযোগ আপনাদের কাছে রয়েছে, আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সটি ভর্তি হওয়ার জন্য 7551067843 এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন, হোয়াটসঅ্যাপ করে নিন, আপনাকে যথাযথভাবে গাইড করে দেওয়া হবে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমি আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাইবো এর মধ্যেই, সেটি হলো আমি দেখাতে চাইছি আপনাদেরকে এই যে কোর্সটি, সেই কোর্সটি কিভাবে আপনাদেরকে হবে নেওয়া, সেই যে মক টেস্টের যে ডেট সেটি আমরা অ্যানাউন্স করে দিয়েছি। আমাদের প্রথম মক টেস্টটি হবে 1 ডিসেম্বর এবং প্রত্যেক রবিবার ধরে আমাদের এই মক টেস্টটি হবে। রবিবার একটি নির্দিষ্ট সময়ে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা যেভাবে সিবিটি এক্সাম আপনাদের হবে রেলের, সেইভাবে এক্সাম দিতে পারবেন সেই রবিবারে, যে নির্দিষ্ট রবিবারে আপনাদেরকে এখানে যে লিস্ট দেওয়া হয়েছে সেই অনুসারে। প্রথম মক টেস্টটি আপলোড হবে 1 ডিসেম্বর এবং তার পরবর্তী যে নেক্সট রবিবারগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি এক একটি করে মোট 10টি মক টেস্ট কিন্তু আপডেট হবে। তো আপনারা চাইলে এই কোর্সটি ভর্তি হতে পারেন। খুব বলা যায় খুব কম প্রাইস বা চিপ প্রাইস আমরা প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রেই রেখে থাকি, এটির ক্ষেত্রেও রাখা হয়েছে। যদি আপনারা চান যে এই সুযোগ নিতে, তাহলে 30 নভেম্বরের আগে ভর্তি হয়ে যান, নচেত কিন্তু এর কোর্স ফি বেড়ে যাবে। তো চলুন আমরা আমাদের যে প্রশ্ন রয়েছে সেখানে চলে যাই। বীরবল কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি কোনোটি নয়? উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে প্রমথ চৌধুরী। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1766, 1768, 1770 নাকি কোনোটিই নয়? ঝটপটের উত্তর দিতে হবে। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1766, 1768, 1770 নাকি কোনোটিই নয়? আপনারা কমেন্টের উত্তর দিন, আমরা উত্তরটি একটু দেখে নিই। উত্তরটি হচ্ছে 1770। তাহলে প্রশ্ন হলো 76-এর মন্বন্তর কেন নাম দেওয়া হয়েছে? এটি বাংলাদেশে, মানে তখন যেহেতু অবিভক্ত বাংলাদেশ ছিল যে সময় এটা হয়েছিল, বাংলাদেশও আমাদের বাংলার অন্তর্ভুক্ত ছিল বা ভারতের অন্তর্ভুক্ত ছিল। তো সেই অবিভক্ত বাংলাদেশে কিন্তু 76-এর মন্বন্তর হয়েছিল। তার বাংলা সনটি হচ্ছে 1176 বঙ্গাব্দ,
যেহেতু বাংলা সন 1176, তাই এটি 76-এর মন্বন্তর হিসেবে পরিচিত, কিন্তু ইংরেজির যে সন সেটি অবশ্যই মনে রাখতে হবে 1770। এক্ষেত্রে যদি অপশন দিয়ে দেয় 1776 বলে হয়তো ভুল হয়ে যেতে পারে, এটি যেন মনে রাখবেন। বাংলা হচ্ছে 1176 বঙ্গাব্দ এবং ইংরেজি হচ্ছে 1770। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা কে? সাভারকার, লালা হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা, মদনলাল ধিংরা। ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা কে? সাভারকার, লালা হরদয়াল, শ্যামাজি কৃষ্ণ বর্মা নাকি মদনলাল ধিংরা? আপনাদের কোনটিকে উত্তরটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি কমেন্টে জানাবেন। চাইলে আপনারা পুরো উত্তরটি লিখতে পারেন অথবা কোশ্চেন নাম্বার দিয়ে কোন অপশনটিকে আপনারা সঠিক বলে মনে করছেন সেটিও লিখতে পারেন। ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা কে? চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে শ্যামাজি কৃষ্ণ বর্মা। শ্যামাজি কৃষ্ণ বর্মা ছিলেন ভারতীয় হোম রুল সমাজের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেনে চলে যাই। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়? খুব সহজ প্রশ্ন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 50 ডিগ্রি, 200 ডিগ্রি। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 50 ডিগ্রি নাকি 200 ডিগ্রি? আপনারা কমেন্টের উত্তর দেবেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়। সহজ প্রশ্ন, কিন্তু আমরা তাড়াহুড়োতে সহজ প্রশ্নই বারবার ভুল করে আসি, এটা কিন্তু আমি বারবার বলে থাকি। তাই সহজ প্রশ্নের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 50 ডিগ্রি নাকি 200 ডিগ্রি? চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ কিন্তু গলে জল হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? বান কি মুন, কফি আন্না, উ থান্ট, অ্যান্টোনিও গুতেরাস। কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি আপনারা কমেন্টে জানান। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? বান কি মুন, কফি আন্নান, উ থান্ট নাকি অ্যান্টোনিও গুতেরাস? আপনাদের কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি কমেন্টে জানান। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে অ্যান্টোনিও গুতেরাস। অ্যান্টোনিও গুতেরাস হচ্ছেন একজন পর্তুগিজ রাজনীতিবিদ এবং কূটনীতিক, যিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এবং জাতিসংঘের মহাসচিব 2017 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখানে এটাও প্রশ্ন আছে যে এর আগের যে মহাসচিব তিনি কে? মানে ধরা গেল ইনি হচ্ছেন নবম মহাসচিব, তাহলে অষ্টম মহাসচিব এনার আগে কে ছিলেন জাতিসংঘের? তিনি হচ্ছেন বান কি মুন। তো এটিও প্রশ্ন আসতে পারে এইভাবে যে নবম মহাসচিব কে জাতিসংঘের, বা অষ্টম মহাসচিব কে ছিলেন? তো তখন কিন্তু বান কি মুন উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? খুব কমন প্রশ্ন। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 সালে, 1499 সালে, 1998 সালে, 1999 সালে। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 সালে, 1499 সালে, 1998 সালে নাকি 1999 সালে? ঝটপট এর উত্তর দেবেন, কমেন্টে আপনারা উত্তর জানান। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498, 1499, 1998, 1999। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 1498 সালে ভারতে পদার্পণ করেন। তিনি কোথায় প্রথম পৌঁছান? তিনি কেরালার কালিকট বন্দরে পৌঁছান। এই প্রশ্নটিও কিন্তু আসে, প্রথম কোথায় তিনি পৌঁছান, ভারতবর্ষের কোথায় তিনি উপনীত হন বা আসেন? সেটি হচ্ছে কেরালার কালিকট বন্দরে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত ভারতীয় খনিগুলির মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি? নিম্নলিখিত খনিগুলির মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি? নরওয়া পাহাড় খনি, জাদুগুদা খনি, তুম্মালা পাল্লে খনি নাকি ভাতিন খনি বা ভাটিন খনি? নিম্নলিখিত ভারতীয় খনিগুলির মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি? নরওয়া পাহাড় খনি, জাদুগুদা খনি, তুম্মালা পাল্লে খনি নাকি ভাতিন খনি? আপনাদের কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে কমেন্টে উত্তর জানান। প্রশ্ন সংখ্যা দিয়ে অপশনগুলিও লিখতে পারেন যে এই অপশনটিকে আপনার সঠিক বলে মনে হচ্ছে। তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে তুম্মালা পাল্লে খনি। তুম্মালা পাল্লে খনি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনি হিসেবে পরিচিত। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটি এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে যে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই তুম্মালা পাল্লে খনি? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপন করা হয়েছিল?
আহমেদনগর, এলাহাবাদ, আহমেদাবাদ নাকি ঔরঙ্গাবাদ? ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপন করা হয়েছিল? আহমেদনগর, এলাহাবাদ, আহমেদাবাদ নাকি ঔরঙ্গাবাদ? আপনাদের কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে। ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট কমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপন করা হয়েছিল? আহমেদনগর, এলাহাবাদ, আহমেদাবাদ নাকি ঔরঙ্গাবাদ? চলুন উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে আহমেদাবাদ। 1967 সালে আহমেদাবাদে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন স্থাপন করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর নাকি 70 বছর? হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর নাকি 70 বছর? কোনটিকে আপনারা সঠিক বলে মনে করছেন কমেন্টে উত্তরটি লিখে দিন। হাইকোর্টের বিচারপতি অবসর নেওয়ার বয়স কত? 60, 62, 65 নাকি 70? চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 62 বছর। ভারতে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কিন্তু 62 বছর, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কিন্তু একটু বেশি হয়। সেটা কত? সেটি হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 এবং হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62। এটা কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? বিক্রম, কিরণ, শিবন নাকি শৈলেশ? কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে কমেন্টে জানান। ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? বিক্রম, কিরণ, শিবন নাকি শৈলেশ? কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্টে উত্তরটি জানান। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে কে শিবন, বা পুরো যদি নাম বলতে হয় তাহলে হচ্ছে কৈলাস বাধিভু শিবন, একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর হচ্ছেন চেয়ারম্যান। নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আরো একটা ইনফরমেশন দিয়ে দিতেই পারি, সেটি হচ্ছে 15 জানুয়ারি 2018 থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তো নোটস গুলো একটু ভালো করে পড়বেন। যারা আমাদের যে কোর্সটি আমি কথা বললাম একটু আগে, সেই কোর্সে যারা ভর্তি হবেন তারা অবশ্যই এই নোটস গুলো পিডিএফ আকারেও পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। থাঞ্জাভুরের কোন মন্দির চোল স্থাপত্য রয়েছে? থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে যেটি সম্রাট রাজা নির্মাণ করেছিলেন? এটাও মনে রাখতে হবে। থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে যেটি সম্রাট রাজা নির্মাণ করেছিলেন? বৃহদেশ্বর মন্দির, রঙ্গনাথ স্বামী মন্দির, থাঞ্জাভুর মন্দির, লর্ড মুরগান মন্দির? কোনটাকে সঠিক বলে মনে হচ্ছে কমেন্টে জানান। থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে যেটি সম্রাট রাজা নির্মাণ করেছিলেন? বৃহদেশ্বর মন্দির, রঙ্গনাথ স্বামী মন্দির, থাঞ্জাভুরের মন্দির নাকি লর্ড মুরগান মন্দির? আপনারা কোনটিকে সঠিক বলে মনে করছেন কমেন্টে উত্তরটি জানান। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে বৃহদেশ্বর মন্দির। ভুল হয়ে যেতে পারে যেহেতু থাঞ্জাভুর অপশন দেওয়া আছে, কিন্তু থাঞ্জাভুর জায়গাটির নাম এবং সেখানে যে মন্দির তার নামটি কি? বৃহদেশ্বর মন্দির। এটি হচ্ছে সঠিক উত্তর। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরে চোল স্থাপত্য রয়েছে যেটি নির্মাণ করেছিলেন কে? রাজা, যেটি সম্রাট রাজা নির্মাণ করেছিলেন এবং কত খ্রিস্টাব্দে? 1010 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোক যখন অপটিক্যাল ফাইবারের এক প্রান্তে আপতিত হয় তখন ফাইবারে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? আপনাদের বলতে হবে আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? চলুন আমরা উত্তরটি দেখে নিই।
উত্তরটি হচ্ছে ভিটামিন সি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? টেফলন, হাইড্রোজেল, নাইলন নাকি মাইকা? এটি আজকের শেষ প্রশ্ন। কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? টেফলন, হাইড্রোজেল, নাইলন নাকি মাইকা? আপনারা কমেন্টে উত্তর দিন। আমি আবারও একবার রিমাইন্ডার দেব আপনাদেরকে যে আপনারা যারা এই আরআরবি এনটিপিসি এক্সাম দিচ্ছেন তাদের জন্য একটি সম্পূর্ণ মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং 10টি মক টেস্ট আপনারা একটি কোর্সে পাবেন, যার কোর্স ফি হচ্ছে 99 টাকা, যেখানে সিলেবাস অনুসারে আপনাদের প্রশ্ন এবং উত্তর থাকবে। যেমন রেলে আপনারা এক্সাম দেবেন অনলাইনে, সেভাবে আপনারা পরীক্ষাটি দিতে পারবেন আমাদের অনলাইন পোর্টাল থেকে। যদি আপনারা এই কোর্সটিতে ভর্তি হতে চান, এখানে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে 7551067843, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং আমি এই সাথে এটিও বলে দেব যে আমাদের যে এই যে মক টেস্টগুলি তার ডেট দেওয়া হয়েছে। প্রথম মক টেস্টটি হবে 1/12/2024, মানে আগামী 1 ডিসেম্বরে প্রথম মক টেস্ট হবে। যদি তার আগে ভর্তি হতে পারেন, অর্থাৎ 30 নভেম্বরের মধ্যে ভর্তি হতে পারেন, আপনাদের কোর্স ফি 99 টাকার মধ্যেই হয়ে যাবে। তারপরে কিন্তু কোর্স ফি বেড়ে 199 টাকা হয়ে যাবে। তো এই সুযোগ মিস করবেন না, আপনারা চাইলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারেন। চলুন আমরা আমাদের আজকের শেষ প্রশ্নটি শেষ করে দিই উত্তরটি দেখে। কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? টেফলন, হাইড্রোজেল, নাইলন নাকি মাইকা? আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে হাইড্রোজেল। কন্ট্যাক্ট লেন্সগুলি সাধারণত হাইড্রোজেল দিয়ে তৈরি। প্রতিটি ব্র্যান্ড বিভিন্ন প্লাস্টিকের উপকরণ থেকে লেন্স তৈরি করে, তবে বর্জ্য প্লাস্টিক নয় যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এটি হাইড্রোজেল বা সিলিকন হাইড্রোজেল বা হাইপার জেল দিয়ে তৈরি। তো কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? না হাইড্রোজেল দিয়ে তৈরি হয়। আশা করি আপনারা এই মক টেস্ট থেকে ভীষণ হেল্প পাচ্ছেন। তো কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি, তার উত্তর আলোচনা করছি। প্রত্যেকটি মক টেস্টে আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই আপনারা উপকার পাবেন। আগামী যে আরআরবি এনটিপিসি এক্সাম হতে চলেছে ফেব্রুয়ারি মার্চ নাগাদ, যেটি টেন্টেটিভ ডেট বলা হচ্ছে, তো সেখানে নিশ্চয়ই আপনাদের হেল্প হবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।